নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন, সাময়িক বিশ্রাম বা সাময়িক বিরতি। বোধহয় বাইরে যাচ্ছেন, অসুস্থতার চিকিৎসা করার জন্য যাচ্ছেন, না বিশ্রাম নেওয়ার জন্য যাচ্ছেন, আমরা জানি না, জানতে চাইও না, কারণ ব্যক্তিগত বিষয় তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। কিন্তু সেই পোস্ট নিয়ে প্রচুর জল্পনা চলছে, কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে কোইন্সিডেন্স। অর্থাৎ একই দিনে যেদিনকে তিনি পোস্ট করলেন সেই দিন জাস্টিস অমৃতা সিনহার ঘরে উঠল প্রাথমিক শিক্ষা দুর্নীতির মামলায় লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত প্রশ্নগুলো। খুব ইন্টারেস্টিং আমাদের কাছে মনে হয়েছে যে দেখুন, একটা সাময়িক রক্ষা কবচ আদালত এই নির্বাচন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে নিয়েছিলেন, এটা সবাই জানে। তারপর তিনি নির্বাচন মিটে গেছে, এখন বাইরে চলে যাচ্ছেন। সেটাও পূর্ব নির্ধারিত কিনা আমরা জানি না, আমরা জানতে চাইও না। কিন্তু সব কিছু ঘটনা পরম্পরায় মেলালে কোথায় যেন একটা খটকা লাগছে। কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে গতকাল যখন কলকাতা হাইকোর্টে পর্যালোচনা হলো পুরো মামলাটার রিপোর্ট, মানে এই প্রাথমিক শিক্ষা সংক্রান্ত দুর্নীতির ডেভেলপমেন্টগুলো ইডি যখন পেশ করলো শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে, ছত্রে ছত্রে লুকিয়েছিল অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন। আমি এই বিষয় নিয়ে আনন্দবাজার অনলাইনে যে রিপোর্টটা বেরিয়েছে গতকাল সন্ধ্যাবেলা, আমি সেই রিপোর্টটার একটা অংশ আপনাদের কাছে পড়ে শোনাব। কী বলছেন সেখানে? অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স থেকে এত কম সম্পত্তি বাজেয়াপ্ত, ইডির ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের। হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা প্রশ্নটা করেছেন। কী করেছেন একটু রিপোর্টটা সংক্ষেপে চোখ বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন, তা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইডির তদন্তকারীদের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতির প্রশ্ন, এখনও পর্যন্ত যে টাকা বাজেয়াপ্ত হয়েছে তদন্তকারীরা তার উৎসে পৌঁছতে পেরেছেন কিনা, অর্থাৎ যে টাকা বাজেয়াপ্ত হয়েছে তার উৎসে, মানে অর্থাৎ রোজগারটা কোথা থেকে হয়েছে সেটা কিন্তু পৌঁছতে পেরেছেন কিনা। প্রসঙ্গত ইডি আগেই একটি বিবৃতিতে জানিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিও। ইডি এও জানিয়েছিল সংস্থার ডিরেক্টরদের পদের সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেকের বাবা মা। অভিষেক নিজেও এই সংস্থাকে আমার সংস্থা বলে উল্লেখ করেছিলেন গত বছর। এটা হচ্ছে আনন্দবাজার অনলাইনের রিপোর্ট, এটা পড়লে আপনারা বুঝতে পারুন। জাস্টিস অমৃতা সিনহা বলছেন এত 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 কম প্রপার্টি কেন, প্রশ্ন করেছেন এত কম প্রপার্টি কেন, তাই কি ইডি খুঁজে দেখছে না বা কোনো একটা জায়গায় সন্দেহ রয়েছে? আমি এর পরের প্যারাটা আপনাদের পড়ে শোনাই। বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই শুনানিতে ইডি আদালতে রিপোর্ট দিয়ে জানায় তারা এখনও পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স থেকে 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আমি এটা আরেকবার পড়ে শোনাই। তারা এখনও পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স থেকে 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, বর্তমানে যার বাজার মূল্য অন্তত 250 কোটি টাকা, অর্থাৎ 250 কোটি টাকার বর্তমান বাজার দরের মূল্য এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স থেকে ইডি বাজেয়াপ্ত করেছে, সেটা কলকাতা হাইকোর্টে জানিয়েছেন। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে তারপরে লাইনটা বলছে, মঙ্গলবারই অর্থাৎ যেদিনকে আদালতে এই মামলাটা হলো, মঙ্গলবারই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আরও 13.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ 250 কোটি টাকা বাজেয়াপ্ত করা মানে বাজার দর মূল্য অনুযায়ী। তারপরে আরও 13.5 কোটি টাকা গতকাল লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অর্থ বাজেয়াপ্ত হয়েছে। কে করেছে? ইডি, সেটা আদালতে জাস্টিস অমৃতা সিনহাকে তারা জানালো। এরপরে ইডির উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, এটাই আমাকে খুব অবাক করেছে। কোম্পানি আর কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ এত কম কেন? 263 কোটি টাকার পর, 263 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তর পরও জাস্টিস সিনহা বলছেন এত কম কেন? মানে ফিগারটা কোথায় কেউ ক্যালকুলেট করছেন? এখানেই তো ইঙ্গিত, ইশারাই কাফি হয়। ইডি ও সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনারা যে রিপোর্ট দিচ্ছেন তাতে মনে হচ্ছে এই সংস্থার নিজস্ব কোনো আয়ের উৎস নেই। আপনারা যে রিপোর্ট দিচ্ছেন তাতে মনে হচ্ছে এই সংস্থার নিজস্ব কোনো আয়ের উৎস নেই, টাকা অন্য কোথাও থেকে আসছে, কে বলছেন? বিচারপতি অমৃতা সিনহা। কোথা থেকে ওই টাকা এসছে তা কি আপনারা খুঁজে দেখেছেন? কোথা থেকে টাকা এসছেন আপনারা কি খুঁজে দেখেছেন? একদম ডাইরেক্ট হিট করেছেন ইডিকে। এরপরে কি বলছেন দেখুন, ইডির কিছু অফিসারের তদন্ত গাফিলতি করেছেন। বিচারপতি বলছেন ইডির কিছু অফিসার তদন্তে গাফিলতি করেছেন, এমনকি তাঁদের নামও তিনি জানেন বলে জানিয়ে দিলেন বিচারপতি সিংহ। সেই অফিসারদের সতর্ক করে তিনি বলেন, পুরো তদন্ত আদালতের নজরদারিতে হচ্ছে, কাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কাকে করা হবে না, কেন করা হবে না, কখন করা হবে, এই ইডি অফিসারদের এইসব তথ্য বিশ্বস্ত সূত্র মারফত আমার কাছে রয়েছে বলে বিচারপতি সিনহা জানাচ্ছেন। তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। ইডির উদ্দেশ্যে তিনি বলেন, তদন্তে যে গতিতে এগোচ্ছে তাতে কতদিনের মধ্যে তা শেষ হবে, কতদিনের মধ্যে চার্জ গঠন হবে, তা নিয়েও তিনি যথেষ্ট সন্দিহান। আমি আপনাদের আনন্দবাজার অনলাইনে যে রিপোর্টটা গতকাল সন্ধ্যাবেলা বেরিয়েছে জাস্টিস সিনহার ঘরে এই পর্যবেক্ষণের পর, সেইটা আপনাদের পড়ে শোনালাম। আমি আপনাদের নিয়েও যাব আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, যিনি এই মামলার অন্যতম আইনজীবী।
তিনি তিনি সারাক্ষণ কোর্টে ছিলেন, কোর্টের অবজারভেশনগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিয়ে তাঁর মন্তব্য তিনি বলছেন ইডির বক্তব্য অনুযায়ী মনে হলো যে পরিষ্কার আমার মনে হয়েছে যে প্রচুর মাথা এর মধ্যে শাসক দলের যুক্ত রয়েছে, কিন্তু সেই নামগুলো তারা চেয়েছিলেন, কিন্তু ইডির আইনজীবীরা তারা সেটাই বাধা দিয়েছেন যে এই নামগুলো এই মুহূর্তে বাইরে এলে সমস্যা হবে, তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেটা ইডির আইনজীবীর কথাই শুনেছেন, অর্থাৎ সেই নামগুলো কিন্তু বিপক্ষের আইনজীবীদের কাছে কোনোভাবেই প্রকাশ করতে দেননি বা প্রকাশ্যে আলোচনা করতে দেননি, মুখবন্ধ খামে তার কাছে রিপোর্ট পড়েছে। এবং আইনজীবী বিচারপতি অমৃতা সিনহা বলেছেন 30শে জুলাই কিন্তু আমার রিপোর্ট চাই, অর্থাৎ নেক্সট ডেট দিয়েছেন 30শে জুলাই, প্রায় 1.5 মাস বাদে ইডিকে, এই 1.5 মাসে ইডিকে টাইম দিয়েছেন। এই 1.5 মাসের মধ্যে কি ইডি কি সাম আপ করবেন? কেন এখনও পর্যন্ত 263 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সের বাজেয়াপ্ত হয়েছে। এবং দেখুন, এটা নিয়ে আদালত যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাদের কিন্তু কোনো কথা নেই। এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সবথেকে ইন্টারেস্টিং যেটা মনে হয়েছে, ইডির অফিসারদের দিকে আঙুল তোলা, যেটা খুব নিড অফ দ্য আওয়ার। ইডির অফিসাররা যদি কোনো ভেস্টেড ইন্টারেস্টে, কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টে বা কারোর নির্দেশে যদি অন্য কোনো রকম খেলা খেলেন, সেটাও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা অর্থহীন ভাষায় বলে দিয়েছেন, কাউকে রেয়াত করা হবে না, কেননা এটা আদালত মনিটর্ড তদন্ত চলছে। এবং এই আদালত মনিটর্ড তদন্তটা আমরা বলছি আপনাদের সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, অন্য কারোর নির্দেশে হচ্ছে না। পালাবার তাই পথ নেই, যেখানে যেথায় যেই যান না কেন শেষ পর্যন্ত পালানোর পথ নেই। দেখুন, আমি আপনাদের কাছে বাংলার বার্তার তরফ থেকে বলছি, বারবার আপনারা যে প্রশ্নটা করেছেন যে হেমন্ত সোরেন যদি গ্রেফতার হতে পারেন, অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেফতার হতে পারেন, তাহলে বাংলার সব থেকে যাকে গ্রেফতার করা দরকার বাংলার মানুষের সাথে, তিনি কেন গ্রেফতার হবেন না? প্রশ্নর উত্তর খুঁজতে হাঁটতে উত্তর খুঁজতে আমরা হাঁপিয়ে গেছি। কিন্তু জাস্টিস অমৃতা সিনহাও বোধহয় হাঁপিয়ে গেছেন, যার জন্য তিনি কিন্তু ইডিকে সতর্ক করে দিলেন, যদি এবার ইডি কোনো ভেস্টেড ইন্টারেস্টও খেলার চেষ্টা করেন, জাস্টিস অমৃতা সিনহার নজরবন্দি হয়েছে। এইটুকু বিশ্বাস ভরসা এই মুহূর্তে অনেক হতাশা, অনেক অন্ধকারের মধ্যে অন্তত আমরা রাখতে পারি জাস্টিস অমৃতা সিনহার উপর। যতটুকু তাকে চিনেছি, যতটুকু তাকে জেনেছি, তিনি কিন্তু স্পষ্ট কথা, নম্বর পাত্র নন। তার হাজব্যান্ডের বিরুদ্ধে সিআইডি লেলিয়ে দেওয়া হয়েছিল, সেই ইতিহাস আপনারা জানেন। এমনকি জাস্টিস অমৃতা সিনহার হাত থেকে এই মামলাগুলোকে সরিয়ে নেওয়ার জন্য, ডেসপারেটলি তার রোস্টার চেঞ্জ করার জন্য এই গত 3 দিন আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কোনো একজন অনামা আইনজীবী গিয়ে সেখানে পেশ করেছেন, জাস্টিস কৌশিক চন্দ্রের ঘাড়ে পেশ করেছিলেন, বক্তব্য পেশ করেছেন যে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে, তার হাত থেকে মামলাগুলোকে সরিয়ে নেওয়া। শেষ পর্যন্ত প্রধান বিচারপতির কাছে গিয়েছেন। পরশুদিন প্রধান বিচারপতি সেই লাইভ স্ট্রিমিংটা আমি শুনছিলাম, সেখানে বলছেন আপনারা কি আমার ক্ষমতাটা ছাঁটার জন্য প্রশ্ন করছেন, যে আমি কাকে কোন বিষয়ে মামলা দেব সেটা নিয়ে প্রশ্ন করছেন? এই ঠিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গতকাল জাস্টিস অমৃতা সিনহা যে পর্যবেক্ষণটা দিলেন, ভাবুন, লিপস অ্যান্ড বাউন্সের 263 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে এবং সেটা চ্যালেঞ্জড হচ্ছে না। এইখানেই সব থেকে ইন্টারেস্টিং, সেটা চ্যালেঞ্জ হচ্ছে না। আমার যদি 1 লাখ টাকাও কখনো বাজেয়াপ্ত হয়, আমি তখন সেটাকে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করবো, যে ইফ আই এম অনেস্ট। আমার এটা অবাক লেগেছে, 263 কোটি টাকা একটা সংস্থার অ্যাটাচমেন্ট হওয়ার পরও তারা গিয়ে সেটা কোর্টে চ্যালেঞ্জ করছেন না কেন? সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করছেন না কেন যে আমার অন্যায়ভাবে আমার প্রপার্টি অ্যাটাচমেন্ট করা হয়েছে? আমার 50,000 টাকা ওইভাবে অ্যাটাচমেন্ট হলে আমি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতাম। আপনারা জানেন, আমি আমার অ্যাকাউন্ট ক্লোজ করিয়ে দেওয়া হয়েছিল লালবাজারের গুন্ডা দমন শাখাতে দিয়ে, এবং শেষ পর্যন্ত আমাকে ব্যাংক থেকে বলা হয়েছিল যে আপনি যান গুন্ডা দমন শাখার অফিসারদের সঙ্গে বসুন। আমি বলছিলাম নাও, আমি দ্য লাস্ট পার্সন। আমি গিয়েছিলাম কলকাতা হাইকোর্টে, মামলা করে 3টে শুনানির পর সেটাকে ওপেন করেছিলাম। না, আই হ্যাভ দ্য গাটস, আই হ্যাভ দ্য অনেস্টি, যে আমি অন্যায়ভাবে রোজগার করিনি। আমি যদি অন্যায়ভাবে রোজগার না করি, তাহলে তো আমার প্রপার্টি কেউ অ্যাটাচ করলে আমি তো সঙ্গে সঙ্গে আদালতে গিয়ে চ্যালেঞ্জ করবো। তাহলে সেটা চ্যালেঞ্জ হলো না কেন? এখানেই লুকিয়ে রয়েছে উত্তর। আমি উত্তর খুঁজবো না, আমি শুধু বলবো যা ঘটনার প্রভাব সেইটাই বললাম। কিন্তু সবথেকে ভালো লেগেছে যেটা, জাস্টিস অমৃতা সিনহা কিন্তু ইডিকে কোর্টকে দিয়েছেন। ইডিকে যদি কেউ পেছন থেকে চালানোর চেষ্টা করেন, জাস্টিস অমৃতা সিনহাই কিন্তু এখনও ভরসা। আর ইডি যদি কোনো ফাইন্যান্সিয়াল বা ভেস্টেড ইন্টারেস্টও যদি অন্য কিছু করে থাকে, জাস্টিস অমৃতা সিনহাই ভরসা। নজর থাকবে তার দিকে, আর নজর থাকবো আপনাদের বাংলা বার্তায়। আর আপনাদের এই মুহূর্তে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, তিনি গতকাল আদালতে সারাক্ষণ ছিলেন পুরো বিষয়টা নিয়ে, আমাদের বাংলা বার্তাকে কি ব্রিফ করলেন এই বিষয় নিয়ে। মামলাটা উঠেছিল, দেখুন এই মামলাটা সুপ্রিম কোর্টের নির্দেশে জাস্টিস সিনহার ঘরে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে অ্যাসাইনমেন্ট করে এই জাস্টিস সিনহার ঘরে মামলাটা হচ্ছে। তো স্পেশালি এই মামলাটা এই ঘরেই হবে, অন্য কোনো ঘরে হবে না। এখন ঘটে স্পেশাল অ্যাসাইনমেন্ট। তা এইবারে বিষয়টা হচ্ছিল, আজকে রিপোর্ট ফাইল করার কথা ছিল ইডি এবং ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই এদের। তো এরা কোর্টের কাছে রিপোর্ট দিয়েছিল, তাতে এরা জানিয়েছে প্রচুর লোকজনের নাম উঠে এসেছে এই ইডি এবং সিবিআই এর যা রিপোর্ট তাতে, এবং প্রচুর টাকা লন্ডারিং হয়েছে এবং প্রচুর প্রপার্টি সিজ হয়েছে এবং প্রচুর নতুন নতুন লোকের নামও উঠে এসেছে। আমার ইডির সাবমিশন শুনে মনে হচ্ছিল
তৃণমূলের অনেক নেতা নেত্রীর নামই উঠেছে না আমার মনে হচ্ছিল। তো স্বভাবতই আমাদের সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আদালতের কাছে সওয়াল করেন যে যাদের যাদের নাম উঠে এসেছে সেটা অর্ডার শিটের মধ্যে কোর্ট লিখুক, কোর্ট এটা লিখে দিক, এটা সাবমিশন করা হয়, কোর্টের কাছে প্রেয়ার করা হয়। তো ইডির তরফ থেকে তখন এটাকে জোর অপোজ করা হয় যে না, এটা এখন কোর্টের অর্ডারে লেখা যাবে না, কারণ এখনো ইনভেস্টিগেশন শেষ হয়নি। তো কত অ্যামাউন্ট কি হয়েছে টোটালটা লিখে আমরা কোর্টের অর্ডার শিটের মধ্যে লিখে মানে সাবমিট করা হয়, প্রেয়ার করা হয় যাতে ওটা লেখা থাকে কোর্টের রেকর্ডে। কারণ অনেক সময় রিপোর্ট চেঞ্জ হয়ে যায় বা অনেক সময় রিপোর্ট পাল্টে যায়, এটা আমরা দেখেছি। তা সব পক্ষকে শুনানি করে বিচারপতি এই জিনিসটাতে সম্মতি দেননি যে এখন যেহেতু ইনভেস্টিগেশন চলছে উনি রিপোর্টটা কোর্টের কাছে নিয়েছেন, উনি দেখেছেন। ইন দ্য মিন টাইম ইডি খুব কড়াভাবে অপোজ করার পরে যেটা শোনা যায় যে ইডির অনেক অফিসাররা রয়েছেন, যে অফিসারদের অনেক রকম খবর কোর্টের কাছে আসছে। যদি সেই খবরগুলো সত্যি হয় ইডির কিছু অফিসারের বিরুদ্ধে, তাহলে কোর্ট কিন্তু কড়া ব্যবস্থা নেবে। কোর্টের কাছেও অনেক সোর্স আছে, কিন্তু কোর্ট সেই ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে। এইটা আজকে হিয়ারিং এর মধ্যে উঠে এসেছে। মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে দুটো অবজারভেশন, এক হচ্ছে ইডির অফিসারদের শ্লথতা, সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য জাস্টিস অমৃতা সিনহার কাছে আছে এবং তার ভিত্তিতে ইডির অফিসারদের সতর্ক করে দিলেন যে আমার কাছে নির্দিষ্ট কিছু খবর আছে আপনাদের এই ডিলেড অ্যালি প্রসেসের ব্যাপারে, আমি কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেব পুরো ব্যাপারটায়। এটা অন্তত জাস্টিস সিনহা বলেছেন, তাই তো? এক, দু নম্বর যে পয়েন্টটা আপনার কাছে আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাইছি সেটা হচ্ছে যে জায়গাটা বলতে চাইছেন যে কত কোটি টাকার স্ক্যাম মোটামুটি এখনো পর্যন্ত আইডেন্টিফাইড আমরা দেখছিলাম, কিছু একটা বলেছেন কোর্টের কাছে ইডি বলেছে। দেখুন, বেশ কিছু অর্ডার শিটের মধ্যে উঠে এসেছে প্রায় 600-700 কোটি টাকার মতো একটা স্ক্যাম। এটা আগে অর্ডারে, এখন রিসেন্ট কি এসেছে সেটা কিন্তু কোর্টের কাছে ইডি সিলবন্ধ কাভারে দিয়েছিল। আমরা এটা আন্দাজ করছি বটে, কিন্তু এক্সাক্ট ফিগারটা ইডির কাছে যখন ইডি এটা কোর্টে জমা দেয় তখন আমরা কোর্টের কাছে প্রেয়ার করি যে আমাদেরকে দেওয়া হোক বা এটা কোর্টের অর্ডারে রেকর্ড থাক। তাতে ইডি খুব কড়াভাবে অপোজ করে, যেহেতু ইডি খুব কড়াভাবে অপোজ করে এবং ইনভেস্টিগেশন চলছে সব দিককে খুঁটিয়ে দেখে এই মুহূর্তে বিচারপতি এটা ঠিক মনে করেছেন যে এই মুহূর্তে আমি এটা পাবলিক করবো না। এটা ঘটনা আর্গুমেন্টের থেকে এটা বোঝা যাচ্ছে যে অনেকের নাম উঠেছে সারা পশ্চিম বাংলা জুড়ে। আচ্ছা, আপনার সেটা মনে হয়েছে? অনেকের না, ইডি সাবমিশন থেকেই উঠেছে, অনেকের নাম উঠেছে, তবে কার কার নাম উঠেছে সেটা এখনো বলেনি এবং তারা ম্যাক্সিমামটাই হলো শাসক দলের সাথে যুক্ত। মানে ইডি সাবমিশন থেকে আপনার মনে হচ্ছে অনেকের নাম উঠে এসছে। এক, দু নম্বর হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স, স্পেশালি জিজ্ঞেস করছি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে কোনো কথা হয়েছে আজকে কোর্টে? লিপস অ্যান্ড বাউন্স নিয়ে তো তদন্ত চলছে, লিপস অ্যান্ড বাউন্সের কত সম্পত্তি হয়েছে সেইটাও ডেফিনেটলি আমার মনে হয় রিপোর্টের মধ্যে এসেছে এবং লিপস অ্যান্ড বাউন্সের কারা কারা আছে এর পেছনে সেটাও এই রিপোর্টের মধ্যে আমার মনে হয়। আমি রিপোর্ট দেখিনি রিপোর্ট, কারণ হচ্ছে হলো রিপোর্টটা যেহেতু কোর্টের কাছে এসেছে আর কোর্ট সেটাকে এই মুহূর্তে কোনো পার্টিকে দেয়নি, সেই জন্য বলতে পারবো না, কিন্তু এটা এসেছে। এবং কত কোটি টাকার অ্যাটাচমেন্ট বা কত টাকার সিজার এই সবগুলো কি কিছু আলোচনা হয়েছে কোর্টে? মানে কোর্টে ইডি রিপোর্টটা পেশ করেছে? কোর্টে ইডি রিপোর্টটা পেশ করেছে, সেটা জজ সাহেবকে দেওয়া হয়েছে, সেটা আমাদের কাছে আসেনি। তবে আমার মনে হয় একটা হিউজ অ্যামাউন্ট, ইট মে গো মোর দ্যান 1,800 to 900 crores। এক্সাক্ট ফিগারটা তো এই মুহূর্তে জানি না কতটা এক্স্যাক্টলি করেছে, তবে ইনভেস্টিগেশন আরো কিছুদিন চললে আমরা বুঝতে পারবো। এটা আজকে যেটা হলো আলটিমেটলি সেটাতে আমি তো একটা জায়গা খুব পরিষ্কার হতে পারি, সেটা হচ্ছে যে আলটিমেটলি কোর্টের কাছে ইডি তার সাবমিশন বা রিপোর্টটা দিল যে কত কোটি টাকার আলটিমেটলি মানে বেশ কয়েক কোটি টাকার গন্ডগোল হয়েছে, জালিয়াতি হয়েছে, তাই তো? জালিয়াতি হয়েছে এবং কতজন এর সঙ্গে জড়ে হিউজ নাম্বার অফ পার্সনস আছে। এখান থেকে কি ইডি কোনো কারণে ব্যাক গিয়ার দিতে পারে পরবর্তীকালে রাজনৈতিক কারণে? দেখুন, রাজনৈতিক কারণে যে ব্যাক গিয়ার দিতে পারে কি পারে না সেটা তো আমি এই মুহূর্তে বলবো না। তবে আজকে হিয়ারিং শুনে আমার যেটা মনে হচ্ছে ইডির ভেতরের কিছু অফিসার রয়েছে যারা কিনা ব্যাক গিয়ার দেওয়ার চেষ্টা করবে, যাতে সেটা ব্যাক গিয়ার না দিতে পারে আমরা সেটা নিয়ে লড়াই করব। মানে আলটিমেটলি আমি আপনার কাছে পলিটিক্যাল পারসেপশনে জিজ্ঞেস করছি না, আমি বলছি আইনগত দিক থেকে
এই রিপোর্ট কোর্টে আজকে যে রিপোর্টটা জমা দিয়েছে, যাতে কিছুটা সাসপেক্ট করা যাচ্ছে, আপনি যেটাতে বলছেন 800-900 কোটি টাকা হতে পারে, সেইখান থেকে কি আইনগত দিক থেকে ইডি পেছনের কোনো জায়গায় থাকবে? দেখুন, আইনগত দিক থেকে ইডির পেছনের কোনো জায়গা নেই, যদি না ইডির ওপর কেউ চাপিয়ে দেয় বা ইডির ভেতর থেকে কোনো গন্ডগোল করা হয়। তবে প্রথম দিকে ইডি তদন্ত খারাপ করেনি, নাহলে কি আর পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়তেন না? পড়েছেন। কিন্তু তার এই এগোনোর পর থেকে কিন্তু দ্বিতীয় বিষয়টা হলো ইডি যে এই কাজটা করেছে, এটা কিন্তু কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ঘোড়া। সুপ্রিম কোর্ট করা ঠিক। তাই জন্য এই কোর্ট মনিটর ইনভেস্টিগেশন নিয়ে আর দ্বিতীয় কেউ প্রশ্ন করতে পারবে না। কোর্ট এখানে মনিটর করবেই পুরো ইনভেস্টিগেশন। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে কোর্ট মনিটরিং, এবং সেই কোর্টই মনিটরিংটা হাইকোর্টই দিয়েছিল, যেই পার্টটাতে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করেনি। এইবার আমি আপনাকে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমার মনে হয়েছে, আমি একজন লেম্যান হিসেবে আপনার সঙ্গে এই আলোচনায় যাচ্ছি। সম্প্রতি জাস্টিস সিনহার হাত থেকে সমস্ত কেসগুলোকে সরানোর জন্য একটা আননোন পার্সনকে দিয়ে, মানে কোন একজন অনামী ব্যক্তি, তিনি একটা মামলা করেছিলেন। কোর্টের জুডিসডিকশন নিয়ে প্রশ্ন করে চিফ জাস্টিসের ঘরে ব্যাপারটা গিয়েছিল এবং সেটা রিজেক্টেড হয়েছে। এর সঙ্গে লিঙ্ক না ব্যাপারটা, আপনার কি মনে হয়? দেখুন, আমি প্রথমেই আপনাদের চ্যানেলে একটা কথা বলেছি, যেটা তৃণমূলের পারসেপশন, এটা সম্পূর্ণ ভুল পারসেপশন। যে জাস্টিস সিনহা অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের এগেনস্টে উনি শুনে যাচ্ছেন বা অর্ডার দিচ্ছেন। কেন এটা ভুল পারসেপশন? কারণ জাস্টিস সিনহাকে যে এই মামলা দিয়েছে, সেটা কিন্তু খোদ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বেঞ্চ দিয়েছে। আপনাদের মনে থাকবে, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চেঞ্জ করে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে জানানো হয় যে তুমি নতুন জাজ, আপনি নতুন জাজ দিন। যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি কথা বলে ফেলেছিলেন একটি মিডিয়ার সামনে, তিনি তার নিজের কথা বলেননি, তিনি যা রেকর্ডে এসেছেন সেটা বলেছেন। তিনি একটা রেকর্ডে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি কথা বলেছেন, ঠিক ভুল সেটা পরের প্রশ্ন, সেটা নিয়ে কোনো ইয়ে হয়নি। কিন্তু তাকে সরিয়ে যে জাস্টিস সিনহাকে দিয়েছেন, সেটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের নির্দেশে এসেছে, পিসি ভাইপোর নির্দেশে আসেনি, কারুর নির্দেশে আসেনি। সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলাটা জাস্টিস সিনহার ঘরে চলছে। এবার জাস্টিস সিনহার ঘরে মামলাটা চলতে চলতে যদি রেকর্ডে কিছু আসে, এবং সেটাকে লিপস অ্যান্ড বাউন্স তো রেকর্ড থেকে উঠে এসেছে, লিপস অ্যান্ড বাউন্সের নাম তো আমরা মামলাকারী আমরা বলে দিইনি। লিপস অ্যান্ড বাউন্সের মালিককে, লিপস অ্যান্ড বাউন্সের সিইও কে, পিসি না ভাইপো, সেটা তো আমরা বলে দিইনি, সেটা তো রেকর্ড থেকে উঠে এসেছে। একদম। এইবারে তাকে, তার বিরুদ্ধে তারা মামলা করতে নেমে পড়েছে। বিচারপতি সিনহা তো আর নিজে মামলাটা শুনছেন না, তাকে সুপ্রিম কোর্ট থেকে এইটা অর্ডার করে দেওয়া হয়েছে। কিন্তু যে উনি শুনবেন মতো কিরকম, আমি সেটাই ভাবছিলাম, বোকার মতো কিরকম তার হাত থেকে। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যদি কোনো জজকে ডিটারমিনেশন দেয়, সেটা জুডিশিয়াল রিভিউ হয় না। আপনার জজ, একটা জজ তিনি রায় দেবেন, সে রায় ভুল হতে পারে, ঠিক, আপনি ডিভিশন বেঞ্চ যান, সুপ্রিম কোর্ট যান। চিফ জাস্টিসের আমি বক্তব্য শুনেছি, যেদিনকে মামলা করছেন লাইভ স্ট্রিমিংতে শুনেছি, সেখানে তিনি বলেছেন যে মাস্টার অফ রোস্টার নিয়ে কি আপনি প্রশ্ন করছেন? তাহলে একাধিক মামলার রায় আছে, এটা একটু দেখে নেবেন যে আর ইউ কোশ্চেনিং মানে দ্য জুরিসডিকশন অফ মাস্টার অফ রোস্টার, অর্থাৎ চিফ জাস্টিস যেহেতু সমস্ত ডিটারমিনেশন ফাইনাল করেন, সেই জন্য মাস্টার অফ রোস্টার তাকেই বলা হয়। আর সেইটাকে প্রায় প্র্যাকটিক্যালি চ্যালেঞ্জ করার চেষ্টায় গিয়েছেন, মানে সবটাই ভাইপো খেল। আর হ্যাঁ, সবটাই পিসি ভাইপো খেল। হ্যাঁ, অনেক ধন্যবাদ পিসি ভাইপো খেল। অনেক ধন্যবাদ বিক্রমদা সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।